স্বাগত পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংগ্রহের সঙ্গে আছে আমি অঞ্জন রায়। প্রথমে আমরা পরিচিত হতে চাই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ, তিনি সামরিক এবং নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সাথে আছেন ডক্টর আশিকুর রহমান, তিনি অর্থনীতিবিদ, তরুণ অর্থনীতিবিদ বলতে পারি আমরা। আমাদের সাথে আছেন সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক আশরাফ কায়সার। দর্শক, আমরা সাম্প্রতিক সময়ে বারবার কথা বলছিলাম গত কয়েকদিনের একটি ভিডিও ফুটেজ নিয়ে, যেটি নানা রকম আলোচনা আছে, সত্যাসত্য নিয়ে আলোচনা আছে। সেক্ষেত্রে আমরা কথা বলছিলাম জঙ্গি হামলা নিয়ে, জঙ্গিদের হুমকি নিয়ে ইত্যাদি নিয়ে। কিন্তু আমরা যেটি আমাদের সচরাচর ঘটে থাকে, যে কোনো ইস্যু যখন আমাদের সামনে আসে আমরা তাৎক্ষণিকভাবে সেই ইস্যুটি নিয়ে কথা বলি। এবং বোধহয় আমাদের 6 ঋতুর দেশে যেভাবে ঋতু বদলে যায়, আমাদের ইস্যু বদলে যায়। কিন্তু আমরা একটি ইস্যুতে কয়েকদিন থেকে কথা বলতে চাইছি, সেটি নিশ্চয়ই আপনারা গত 2-3 দিনের অনুষ্ঠান দেখলে বুঝতে পেরেছেন। আমরা জঙ্গিবাদ নিয়ে যখন কথা বলছি, আমাদের এই উপমহাদেশের দিকে তাকালে আমরা 2 ধরনের জঙ্গিবাদী কার্যক্রম দেখতে পাই। বিশেষ করে বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের দিকে তাকালে এখানে যেমন উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী জঙ্গি তৎপরতায় রয়েছে, তেমনি কিন্তু এখানে বিশেষ করে ভারতে বা নেপালে কিছুদিন আগে আমরা দেখেছি যে মাওয়িস্টরাও সেখানে রয়েছে এবং তারাও এক ধরনের সশস্ত্র আন্দোলন করছেন, তারাও মাইন পুঁতে রাখছেন, পুলিশ মারা যাচ্ছেন, এমনটি ঘটনা। এবং এক্ষেত্রে আরেকটি বিষয় যেটি অনেক বড় বড় অর্থনীতিবিদরাও বলেছেন, যে একটি দেশে তখনই সাম্প্রদায়িক শক্তি বা জঙ্গিরা তৎপর হয়ে ওঠে যখন সেখানে অর্থনৈতিক যে দূরত্ব পরস্পরের সেটি খুব বেশি বাড়ে। এবং আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, তাহলে আমরা যদি আমাদের অর্থনীতিকে একটি এমন জায়গায় আনতে পারি যে মানুষের আয়ের সমতা, যেটি অবশ্যই নিতান্তই টকসর কল্পনা, বাস্তবে খুব কঠিন, সেই জায়গায় যদি আনতে পারি, হয়তো এই সংকট থেকে আমরা কিছুটা অতিক্রম করতে পারি কিনা, আমরা সেদিকে নজর দিতে চাই। আমি প্রথমে যাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ, আপনার কাছে। আসলে যে কথাটা আপনি বললেন, অর্থনীতি, শুধু অর্থনীতি দিয়ে জঙ্গিবাদ সমাধান করা যাবে না, বা কোথাও যায়নি। জঙ্গিবাদের ভেতরে কতগুলো জিনিস থাকে। প্রথমে থাকে একটা ইডিওলজি, অর্থাৎ একটা মতাদর্শ বা ভাবাদর্শ, যেটি দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এরপরে আমরা দেখতে পাই যে ওখানে কিছু জিনিসটাকে এক্সপ্লয়েট করা হয়। সেটি একটি হলো সেন্স অফ ডেপ্রিভেশন, অর্থাৎ বঞ্চনার যদি কোনো ফিলিংস থাকে মানুষের মধ্যে, তাহলে সেটাকে ওইটাকে তারা এক্সপ্লয়েট করবে। তো স্বভাবতই বঞ্চনা যেটা আসে, সামাজিক বঞ্চনা। তো সামাজিক বঞ্চনা আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের কাছে অর্থনৈতিক বঞ্চনা একটি বড় বঞ্চনা। আমাদের এখানে 3 বেলা ভাত খাওয়া একটি সাধারণ মানুষের পক্ষে সবচেয়ে বড় পাওয়া। তো যার কাছে যে 3 বেলা ভাত খেতে পারে, একটি মাথা গোজার ঠাঁই আছে, যার বাচ্চাকে স্কুলে পাঠাতে পারে, সে নিজেকে অনেক সুখী মনে করে। তো সেই পরিবেশে যদি সমস্ত দেশের মানুষকে, আমাদের যেটাকে আমরা দারিদ্রতার লেভেল বলছি, সেইটার উপরে যদি আপনি উঠিয়ে আনতে পারেন, তাহলে কি হচ্ছে, এই বঞ্চনার পরিমাণটা ওইখান দিয়ে কমে যাবে। কিন্তু এর সাথে সামাজিক মর্যাদার বঞ্চনা এসে যোগ হবে। সেখানে আপনার তার যে আইডেন্টিটি বা আইডেন্টিটি ক্রাইসিস যেটাকে আমরা বলি, সেরকম যদি কোনো সমস্যা থাকে, সেগুলো যোগ হবে। তবে মূলত এই সব মিলিয়েই এই বঞ্চনাকে এক্সপ্লয়েট করে আপনি জঙ্গি হিসাবে, শুধু এই জঙ্গিত্ব যে আমাদের দেশে যেমন বেশি ইসলামিক জঙ্গিত্ব আমরা বলছি, ভারতে যেমন আপনি বললেন দক্ষিণ পূর্বাঞ্চলে চরমপন্থী বামপন্থী ছিল, 70 দশকে খুব ছিল। চারু মজুমদারদের যে সাইকোলজি ছিল, ওই ফিলসফি ছিল। এরপরে মাওবাদী দর্শনটা আমাদের দেশ থেকে একটু কমে গেছে, কিন্তু ভারতের একটি মাওবাদী করিডোরই তৈরি হয়েছে, সেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে এদিকে চলে গেল। ওইটাকে অনেকে বলে রেড করিডোর। তো সেটিও ভারতের জন্য একটি নিরাপত্তার হুমকি। তারও প্রভাব বাংলাদেশে কখনো আসবে না, সেটিও সঠিক করে বলা যায় না। বাট এই মুহূর্তে আমরা যেটা নিয়ে ঘুরপাক খাচ্ছি, সেটা হচ্ছে ইসলামিক চিন্তা বা ইসলামিক সংক্রান্ত যে জঙ্গিবাদ, সেটি নিয়ে বাংলাদেশ এখন জড়িয়ে পড়েছে। ধন্যবাদ। আমার মনে হয় যে এই আলোচনার বড় সূত্রপাত হয়েছে কয়েকদিন আগে বা 2 দিন আগে আল কায়দার যে ভিডিও ফুটেজটি, অডিও ভিডিও ফুটেজটি এসছে। আজকের ডেভেলপমেন্ট হচ্ছে যে এটি যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য থেকে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তবে এটি কিন্তু এখনো প্রমাণিত নয় যে এতে আল কায়দা করেছে কিনা, এরকম কোনো প্রমাণ কিন্তু আমরা দেখিনি। এমনকি অতীতে আমরা দেখেছি যে এই ধরনের ভিডিও গণমাধ্যমে আসার সাথে সাথে যেরকম তৎপরতা শুরু হয় আন্তর্জাতিকভাবে, সেরকম তৎপরতা কিন্তু আমরা এখনো দেখিনি। এটি হয়তো আমাদের জন্য একটি ভালো লক্ষণও যে অন্তত আল কায়দা আমাদের দেশে জঙ্গিদের সাথে হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে যুক্ত না, এরকম একটি ধারণা হতে পারে। তবে এই কথা বলার উদ্দেশ্য এই না যে বাংলাদেশ কিন্তু দায়িত্বটি স্বীকার বা অস্বীকার কিছু কোনোটি করেনি।
কিন্তু এই কথা বলার উদ্দেশ্য এই না যে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে, কেননা বাংলাদেশের জঙ্গিদের সাথে আল কায়দা সহ আন্তর্জাতিক বিভিন্ন নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে এবং অতীতে আমরা এই ধরনের অনেক তথ্য এবং প্রমাণ পেয়েছি। এবং যারা আফগানিস্তানে যুদ্ধ করেছেন সোভিয়েত ফোর্সের এগেনস্টে, তারা বাংলাদেশের এমনকি হেফাজতে ইসলাম পর্যন্ত যে সংগঠন রয়েছে তার মধ্যে সম্পৃক্তি রয়েছে। তাদের কেউ কেউ অন্যান্য আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে হুজি পর্যন্ত আমাদের যে সংগঠনগুলো ছিল, এক ধরনের সম্পৃক্ততার কথা কিন্তু আমরা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি জানি। এখানে আপনি যেমনটি শুরুতে বলেছেন, আমার মনে হয় যে জঙ্গিবাদকে খুব সচেতনভাবে পর্যালোচনা করা উচিত এবং তা থেকে মানে প্রতিরোধ বা প্রতিরক্ষার ব্যাপারে চিন্তা করা দরকার। কয়েকটি কারণ এখানে খুব গভীরভাবে যুক্ত। জয়া সাহেব যেটি খুব ভালোভাবে বলেছেন, মতাদর্শিক ব্যাপারটাকে খেয়াল করতে হবে। যদিও আমাদের এই মুহূর্তে মাওবাদী বা লেফট বা বাম জঙ্গিবাদ নিয়ে হয়তো দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই মুহূর্তে খুব বেশি চিন্তা নেই, কিন্তু ধর্মীয় জঙ্গিবাদ বা ধর্মের নামে যে জঙ্গিবাদ বাংলাদেশে বিভিন্নভাবে সংগঠিত হয়েছে এবং হচ্ছে, সেটি নিয়ে অত্যন্ত স্পর্শকাতরভাবে, অত্যন্ত সচেতনভাবে চিন্তা করার বিষয় রয়েছে। এর একটা কারণ হচ্ছে যে মতাদর্শ তো যদি ধর্মের সাথে যুক্ত হয়ে যায়, কেউ যদি ধর্মের নামে জঙ্গিবাদকে উস্কে দিতে চেষ্টা করে, সেটা কিন্তু খুব স্পর্শকাতর একটি জায়গায় চলে যায়। সেই সঙ্গে যদি তাদের মধ্যে এক ধরনের বঞ্চনা ছড়িয়ে দেওয়া হয়, যেটি বাংলাদেশের কোনো কোনো ধর্মীয় সংগঠন যারা এই ধরনের জঙ্গিবাদের সাথে যুক্ত তারা করেন, তারা এক ধরনের হতাশা ছড়াতে চেষ্টা করেন যে কেন শরিয়া আইনে দেশ চলছে না, কেন কোরআনের শাসন দেশ হচ্ছে না, কেন বাংলাদেশে ধর্মীয় মানে যারা সংখ্যাগুরু তাদেরকে আইন প্রণয়নে নেওয়া হচ্ছে না। এগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধানকে যারা বিশ্বাস করে, বাংলাদেশের রাষ্ট্র তো সংবিধান অনুযায়ী চলবে, কিন্তু এক ধরনের বঞ্চনার একটি মেসেজ কিন্তু ছড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে আমার ধারণা সংগঠনের দিকে নজর দেওয়া দরকার এবং মাদ্রাসা ভিত্তিক শিক্ষার ব্যাপারে নজর দেওয়া দরকার। এবং আমরা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এক ধরনের বৈষম্য এবং বঞ্চনার জায়গা তৈরি করে রেখেছি। আর সর্বশেষ যেটি আমি বলতে চাই, এই সব কিছুই কিন্তু বাস্তবতা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে মতাদর্শিক ব্যাপার রয়েছে, বঞ্চনার ইতিহাস রয়েছে এবং আপনি সংগঠনেরও নজির রয়েছে। এর সঙ্গে রাজনীতি যুক্ত হয়েছে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেহেতু তারা ক্ষমতা কেন্দ্রিক অদায়িত্বশীল রাজনীতি করেন, তাদের এমন কোনো মহান মতাদর্শ নেই যে দলগুলো আমাদেরকে বারংবার শাসন করেন। তারা চেষ্টা করেন, আর বিশেষত এই মুহূর্তে আমরা বিএনপি জামাতের কথা বলতে পারি, যে তারা চেষ্টা করেন যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে যারা সংগঠিত হয় তাদেরকে রাজনৈতিকভাবে নিয়ে ক্ষমতায় যাওয়া যায় কিনা। আমি যদিও বিএনপি জামাতের নাম বললাম, কিন্তু আমরা আওয়ামী লীগকে দেখেছি খেলাফতে মজলিসের সাথে 4 দফা চুক্তি করেছিল নির্বাচনের আগে, যে নির্বাচনটি 2008-এ হয়নি। কি ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের জন্য। যেই দলটি ধর্মনিরপেক্ষতার কথা বলে, উনি 4 দফা চুক্তি করেছিল সেই দল, যাতে শরিয়া আইনের ব্যাপারেও কিছু মন্তব্য করা হয়েছিল। তাতে করে কি যেটি সমস্যা হয় সেটি হচ্ছে যে সাধারণ নাগরিক যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে পছন্দ করেন, অসাম্প্রদায়িক চেতনাকে পছন্দ করেন, তাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় যে বড় রাজনৈতিক দলগুলো কতটা অদায়িত্বশীল হতে পারেন। কেননা যেই সংগঠনগুলোকে আমরা জঙ্গিবাদী সংগঠন বলছি, তাদের এমন কোনো জনপ্রিয়তা এবং বিস্তার কিন্তু বাংলাদেশে অত ব্যাপক মাত্রায় গড়ে ওঠে না। কিন্তু যেই মুহূর্তে বিএনপি বলে হেফাজতে ইসলামের পাশে দাঁড়াতে, অথবা যেই মুহূর্তে আওয়ামী লীগ 4 দফা চুক্তি করে, সেই মুহূর্তে আমরা সাংঘাতিকভাবে চিন্তিত হয়ে যাই এবং আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদদের দায়িত্বশীলতার অভাব রয়েছে। ধন্যবাদ। ডক্টর আশিকুর রহমান। জি না, যে কথাটা হচ্ছে এটা এক ধরনের লোকাল পার্সপেক্টিভে হচ্ছে যে আমি একটু ক্যানভাসটাকে আর একটু বড় করে আঁকতে চাই। কিছুদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড্যাভোসে একটি অক্সফ্যামের একটি রিপোর্ট আসলো পৃথিবীর ইনইকুয়ালিটির স্ট্যাটাসটা নিয়ে। তো সেখানে একটি চমৎকার একটা কথা আসলো যে টপ 85% পিপল আর 350 কোটি মানুষের থেকে বেশি সম্পদ রাখে। আপনি যদি বাংলাদেশেরও সেই বৈষম্যর চিত্রটা দেখতে যান, আমরা 2010-এর হাউসহোল্ড ইকোনমিক সার্ভে দিয়ে দেখি যে টপ 10% মানুষ 35% অফ দি জিডিপি জেনারেট করছে। তো এখনো 4 কোটি মানুষ দারিদ্রতার নিচে আছে। এখনো 20 বছরে বাংলাদেশের অর্থনীতি যদি আপনি দেখেন, মাত্র 2 বার আরএমজিতে মিনিমাম ওয়েজ পালন হয়েছে। সো এখানে অনেক স্ট্রাকচারাল ডেফিসিট আছে। আমি ওনার সাথে একমত, উনি যেটা বলেছেন যে জঙ্গির সাথে হয়তো ডিরেক্ট ইনফ্লুয়েন্স ওরকম নেই, বাট জঙ্গির ফ্রিকোয়েন্সি ওইসব জায়গায় বেশি দেখা যায় যেখানে একটি ইকোনমিক ফ্রাস্ট্রেশন আছে। আপনি ছত্তিশগড়ের কথা বলেছেন, আপনি জাস্ট একটি এক্সাম্পল দেই। ছত্তিশগড়, ঝাড়খণ্ড আর একটি স্টেট ইন্ডিয়ার যেখানে ফ্রাস্ট্রেশনটা আছে। ফিমেল লিটারেসি ইন্ডিয়ার হচ্ছে 55%,
কিন্তু ছত্তিশগড়ে হচ্ছে 44%, আর ঝাড়খণ্ডে হচ্ছে 37%। আপনি যদি পভার্টিও দেখেন, ইন্ডিয়ার 2005 সালের ছিল 37%, কিন্তু ছত্তিশগড়ে হচ্ছে 49% আর ঝাড়খণ্ডে হচ্ছে 45%। অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা ডেপ্রিভেশন দ্বারাই আসে। আপনি যদি মনে করেন যে আপনি লং রানে জঙ্গিকে হারাতে চান, তাহলে 4 কোটি মানুষকে দারিদ্র সীমার নিচে রেখে লং রানে আপনি জঙ্গিবাদ হারাতে পারবেন না। আরেকটি আমি কথা এটা বলতেই হবে যে একটু রাজনীতিক লেন্সে বলি কথাটা, কারণ ইস্যুটা হচ্ছে বিএনপি জামাত হেফাজত না, ইস্যুটা হচ্ছে পলিটিক্যাল ইসলামের যে দর্শনটা। অমর্ত্য সেন সেই দিন ভারতের গণতন্ত্র এভ্যালুয়েট করতে যে একটি সুন্দর কথা বললেন যে ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় অর্জন, ভারতের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে ভারতের গণতন্ত্র আছে, আর ভারতের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে যারা সেন্টার রাইট রাজনীতিটা করে তারা সাম্প্রদায়িক সেন্টার রাইট রাজনীতি করে, নট রিপাবলিকানদের মতো সাম্প্রদায়িক রাজনীতি করে। তো সেই আলোকে যদি আজকে আপনি বাংলাদেশকে দেখেন, দুর্ভাগ্য এই জায়গায় যে যারা সেন্টার রাইট রাজনীতিটা করছে তারা সাম্প্রদায়িক সেন্টার রাইটটা করছে, অর্থনৈতিক সেন্টার রাইটটা করছে না। তারা সেই ধর্মকে যেভাবে 50 বছর আগে ব্যবহার করা হয়েছে বা স্বাধীনতার সময় যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই সাম্প্রদায়িক রঙেই তারা রাজনীতিটা করতে চাচ্ছে, এবং দ্যাট উইথ ইকোনমিক ডেপ্রিভেশন ক্যান লিড টু টেরোরিজম, ক্যান লিড টু এক্সট্রিমিজম। সেই জায়গাটায় আমাদের সচেতন হতে হবে। এবং আজকে পার্লামেন্টে দেখলে একটু খারাপ লাগে, কারণ পার্লামেন্টে যেটা আশরাফ ভাই বলছিলেন যে আমরা একটি পলিটিক্যাল রেটরিকটা দেখি, এবং পলিটিক্যাল রেটরিকটা ইজ কনজিউম বাই যে আপনি কত সমর্থন করেছেন, আমি কত সমর্থন করেছি। বাট সত্যিকার অর্থে যদি আপনি আসলে সাম্প্রদায়িক রাজনীতিকে এই দেশে পরাজিত করতে চান, তাহলে আপনার যে বৃহত্তর ঐক্যটা দরকার সেকুলার ফোর্সেসদের সাথে, সেই বৃহত্তর ঐক্যটা কি আপনি করছেন? যারা নিজেদের জায়গায় থেকে রাইট বেসড আন্দোলন করছে, যারা নিজেদের জায়গায় থেকে সেকুলার ফোর্স নিয়ে কথা বলছে, তাদেরকে কি সাথে সেই বৃহত্তর ঐক্যটা আপনি করছেন? যদি আপনার আসলেই সাম্প্রদায়িক রাজনীতিকে হারাতে হয়, সেই বৃহত্তর ঐক্যটা আপনাদের করতে হবে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুর রশিদ, অনেকগুলো ইস্যু চলে এসেছে। না, উনি যেটা বলেছেন এটা তো স্ট্যাটিস্টিক্স দিয়েই বলেছেন, আর এটা হচ্ছে বললাম সেন্স অফ ডেপ্রিভেশনে খাওয়ারটা সবার আগে আসে, তো সেটি উল্লেখ করেছেন। তো যেটি এখানে রাজনীতির যে ভূমিকাটা, সুমনের বিখ্যাত গান যে খাবার না পেলে চলো দুনিয়াটা খাই, সুকান্তের সে কবিতা পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, তো এটা সেখান থেকে সেই বঞ্চনা এসেছে। আমি বলেছি যে এই অর্থনৈতিক বঞ্চনা শেষ হয়ে গেলেও কিন্তু বঞ্চনা শেষ হয় না। বঞ্চনার কিন্তু কতগুলো সামাজিক দিক আছে, কতগুলো রাজনৈতিক দিক আছে, সেগুলো আমরা বলেছি। তো এই বঞ্চনাটাকে এক্সপ্লয়েট করে। আরেকটি হচ্ছে যেটি আছে, এই বঞ্চনাপূর্ণ যে পপুলেশন আছে ওটাকে আমরা বলি ভালনারেবল পপুলেশন। তো সেখানে সবসময় নজর দিতে হবে এই যে পপুলেশনের কোন সেকশনটা ভালনারেবল, ওনার স্ট্যাটিস্টিক্স থেকে বেরিয়ে আসছে যে কোন সেকশনটা ভালনারেবল, সেখানে অ্যাড্রেস করতে হবে। পলিটিক্যাল ইসলামের ব্যাপারে উনি যেটা বললেন এটা ঠিক। আমাদের দেশের রাজনীতির ভিতরে একটি জিনিস আছে, সেটি হচ্ছে কনসিস্টেন্সি নাই। আদর্শের যে কথা বলা হয় সেই আদর্শিক জায়গাটা হচ্ছে খুব দুর্বল। এখন তাৎক্ষণিক ভিত্তিতে মানুষকে প্রণোদনা দিতে বা উন্মাদনা দিতে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করেন। সেখানে আমরা কখনো দেখছি সেকুলার ফোর্স আবার এই কমিউনাল ফোর্সের সাথে হচ্ছে, ইউনাইট হচ্ছে, আবার সেপারেট হচ্ছে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে যেটা রাইটলি সেড, যে একটা বৃহত্তর ঐক্য থাকতে হবে এবং একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মটা খুব শক্তিশালী হতে হবে। তো সেই জায়গাতে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি, এটা নিঃসন্দেহে বলা যায়। আর আমাদের রাজনৈতিক দলের ভেতরে যাই করিবেন তাহাই ঠিক, এই জিনিসটাও ঠিক না। আপনি দেখবেন যে বিশ্বে বিভিন্ন দেশের রাজনৈতিক দল তাদের কোনো একটি কৌশল যদি ফেল করে, নির্বাচনে যদি ব্যাপকভাবে পরাজিত হয়, তখন আমরা দেখি যে তারা প্রথমেই ইভ্যালুয়েট করে যে তাদের কৌশলের ব্যর্থতা কোথায়। সেই কৌশলটা তারা কোনো জায়গায় ব্যর্থ হলে সে বলবে যে আমার এখানে এই কৌশলটা আমার ভুল ছিল। ছোট্ট একটি উদাহরণ দিতে গেলে কাছাকাছি বলি, ভারতে আপনার মনে আছে ভারত যখন নিউক্লিয়ার কোঅপারেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে, তখন কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট, যেটা জ্যোতি বসু সিপিআইএম তখন সরকারে ছিল।
তখন সরকার থেকে তারা ওই চুক্তির কারণে তারা নিজেদেরকে প্রত্যাহার করলো। তার পরবর্তী নির্বাচনে গিয়ে তাদের ভরাডুবি হলো নির্বাচনে। তারপর তখন তারা বলল যে আমাদের এই প্রত্যাহারটা ছিল একটি ভুল, যার ফলে আমাদের এই পরাজয়টা হয়েছে। বাংলাদেশে আমরা এই ধরনের কোনো ভুল কাউকে বলতে শুনি না, ভুল যে হবে না এটাও ঠিক না। তো এইখানে শুধরিয়ে যে আমাদের রাজনীতির যে কৌশলকে যুগ উপযোগী করা, হ্যাঁ বাংলাদেশে আপনি তাকান যে অনেক অভিযোগ এসেছে যে এই জঙ্গিত্ব উত্থানের কারণে সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে। জঙ্গিত্বের কারণে আমরা দেখেছি এখানে অনেকেই যারা পতাকা উড়ান তারা সাথে স্টেটমেন্ট দিয়েছেন, এগুলো মিডিয়ার সৃষ্টি। যুদ্ধ অপরাধীদের প্রতিস্থাপন করা হয়েছে, যেটি বাংলাদেশের একটি দুর্ভাগ্য। তারপরে এইসব ব্যাপারে যে এই কৌশলগুলো মানুষকে উন্মাদনা দিয়েছে না মানুষের ভেতরে তাদের জনপ্রিয়তাকে বৃদ্ধি করেছে, সেই ইভ্যালুয়েশন করার ফলে যে কৌশলটা তাদের তৈরি করার কথা সেটা তারা করতে পারেনি। এখানে আরেকটি জিনিস আছে, কৌশল না করতে পারার পেছনেও একটি কারণ কাজ করে, সেটি হচ্ছে আন্তদলীয় গণতন্ত্রের অভাব। সিদ্ধান্ত তৈরি হয় একজনের কাছ থেকে, তাহলে এখানে পার্টিসিপেশন অন্য যারা আছে তারা শুধু যেটাকে বলে তাদের অনুসারী হবে, কিন্তু তার বলার বা তার যে পার্টিসিপেটিভ ডিসিশন মেকিং এ যখন সে কোনো ভূমিকা পাচ্ছে না তখন কোথায় যাবে? ধন্যবাদ। এখানে আরেকটি প্রশ্ন করতে, আপনি নিজে নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ, আলোচিত মানুষ। ধরুন আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলোর দিকে তাকাই বা আমাদের উপমহাদেশের যে জায়গাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেন আপনি রেড করিডোরের কথা যেটি বলছিলেন যে ছত্তিশগড় থেকে চলে গেল বা জঙ্গলমহল থেকে শুরু হলো, এই এলাকার ভূপ্রকৃতি, কিংবা ধরুন পাকিস্তান যেখানে আমরা প্রতিনিয়ত দেখছি বিভিন্ন ঘটনাবলী ঘটছে, জঙ্গিদের এক ধরনের উত্থান ঘটছে এবং কতগুলো জঙ্গি গ্রুপ আছে আপনি বলতে পারবেন, আমার জানা নেই পাকিস্তানে কতগুলো মোট হবে, আপনি জানবেন। কিন্তু সেই এলাকার যে ভূপ্রকৃতি, যে পাহাড়ি পরিবেশ বা যোগাযোগের এক ধরনের স্বল্পতার জায়গা রয়েছে, কিন্তু সেই তুলনায় কিন্তু আমাদের দেশটি সমতল, পাহাড় ছাড়া, আমাদের হিল ট্রাক্স ছাড়া, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশেতে এই ধরনের সম্ভাবনা যদি তৈরিও হয় সেক্ষেত্রে কি আমরা মানে একটি সাম্যতার ভিত্তিতে সবকিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেটি দারিদ্রই হোক বা অন্য কোনো কৌশলই হোক? আমি ঠিক প্রশ্নটাকে বুঝি নাই। মানে প্রকৃতিগত অবস্থানটি তো আমাদের এখানে জঙ্গিদের জায়গা নাই, পক্ষে নয়, জঙ্গিদের পক্ষে নয়, অনেকটি বলা হয়। কারণ সমতল এলাকা আমরা দেখছি, যেমনটি আমি নিজে গেছি জঙ্গলমহলে, আমি দেখেছি সেখানকার প্রকৃতি, পাহাড়ি পরিবেশ বা পাকিস্তানের পাহাড়গুলো আমরা দেখছি, সেই তুলনায় আমরা তো অনেক সমতলের মানুষ। এখন আপনাকে বলি, এটা হচ্ছে কৌশলের ব্যাপার। এখানে সুবিধা কম, এটা বলতেই হবে, পাহাড় এবং জঙ্গলের তুলনায়। আমাদের এখানে দক্ষিণ পশ্চিমে যে পাহাড়, সুন্দরবন এলাকা, এবং এদিকে আমাদের পূর্বে চিটাগং হিল ট্র্যাক, দুই প্রান্ত, হ্যাঁ সেই দুই প্রান্তে এখানে যে সুযোগ সুবিধা দেয় সেটা অবশ্যই আমাদের এই সমতল এলাকায় দেবে না। তবে একটি কথা বলতে পারি, যখন কার্ল মার্কস যখন ওনার থিওরি বের করেছিলেন তখন অ্যাকচুয়ালি এই বিপ্লবটা শ্রমিক কেন্দ্রিক ছিল, এবং সেই শ্রমিকরাই বিপ্লব করে রেভলিউশন করবে, করে ক্ষমতা দখল করবে। তার রিফ্লেকশন আমরা লেনিন রাশিয়াতে দেখেছিলাম। যখন এই ফিলোসফি চায়নাতে আসলো, যেখানে ওইভাবে উন্নয়ন হয়নি, আমাদের মতো একটি শ্রমিকের বিকাশ ঘটেনি, কৃষি প্রধান দেশ ছিল, সেখানে মাও সেতুং লং মার্চের মাধ্যমে, সেটা কিন্তু আরেকটি কৌশল। তাহলে প্রকৃতিগতভাবে যে বাধা আছে, আর যারা জঙ্গি তত্ত্বের বিশ্লেষণ করেন বা ধারা তৈরি করেন, কৌশল তৈরি করেন, তারা ঠিক ওইভাবেই কৌশল তৈরি করবেন। এবং আরেকটি আছে যে যেখানে ঘনবসতি আছে সেখানে জঙ্গিদের মানুষের সাথে মিশে যাওয়ার একটি প্রবণতা করছে এবং সহজেই পারছে, এবং জঙ্গিকে সাধারণ মানুষ থেকে আইসোলেট করা, বিচ্ছিন্ন করা, এটি তখন নিরাপত্তা বাহিনীর জন্য একটি খুব দুরূহ কাজ হয়ে যায়। তো তারা সবাই সাধারণ মানুষ বনে যাবে, আবার রাত্রে জঙ্গি হবে, জঙ্গি অ্যাকশন করে আবার সাধারণ মানুষ বনে যাবে। তাই বিভিন্ন কৌশল, সেই জন্য এইটাকে আমি খুব গুরুত্ব দিতে চাইবো না যে তারা ওই যেরকম পরিবেশ আছে ওইখানে এটা হবে। তো বাংলাদেশেও আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে ওই 28শে ফেব্রুয়ারি সাইদির রায়ের, ফাঁসির রায়ের পর থেকে যে সহিংসতা হলো, এই সহিংসতা যদি বর্তমানে যেসব জঙ্গির যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞার ভেতরে যদি ফেলেন, এগুলো কিন্তু টেরোরিজম। তো সেটি হলো, তখন তো সেটি ঠেকানো এত সহজ ছিল না।
তো সেখানে তো জঙ্গল ছিল না, সেখানে তো পরিষ্কার রাস্তা ছিল, একই জায়গা ছিল। তো এখানে ওই বিপদটা আপনাকে ওইভাবে চিন্তা করলে হবে না, চিন্তা করতে হবে বিশেষে তাদের মানে ব্যবহার বিধি বা ভাবনাটি প্রয়োগ করার বদলাবে এমনটি। হ্যাঁ, আপনি দেখেন সাতক্ষীরাতে এক ধরনের কৌশল তারা ব্যবহার করে ওই এলাকা কিছুটা মুক্ত করেছিল। আপনি চট্টগ্রামের সাতকানিয়া বা লোহাগড়া অঞ্চল, ওটাও কিছুটা মুক্ত অঞ্চল, লোকে বলতো যেটা পাকিস্তান, রিকশায় চললে বলতো যে পাকিস্তানে যাইবেন, মানে এরকম একটি ছিল। আবার যখন উত্তর বাংলায় যাবেন তখন ওইখানেও ছিল ওই ঠাকুরগাঁ, নীলফামারী, গাইবান্ধা, ওখানে আবার ডিফারেন্ট টাইপ। তো এই যে আপনার যে ডিফারেন্সটা যেটা আমরা পেয়েছি, এটাও কিন্তু সেই এলাকার ভূপ্রকৃতির উপরেই তারা কৌশল নির্ধারণ করেছে। আশরাফ কায়সার শুনছিলেন? আমি শুনছিলাম। আমার মনে হয় যে ভৌগোলিক যে সুবিধাটি বাংলাদেশে রয়েছে, যেটি আপনি জিজ্ঞেস করছিলেন, এটি খুব বড় মাপের সুবিধা না। কেননা আপনার যদি জঙ্গিবাদের যে মতাদর্শিক ভিত্তি সেটি যদি স্ট্রং হয়, এবং আমার মনে হয় যে জেনারেল রশিদ যেটি বলছিলেন যে এমনকি ঘনবসতিপূর্ণ এলাকাতে জঙ্গির বিস্তার ঘটে যাওয়া এবং নিরাপত্তা বাহিনীর পক্ষে কিন্তু সত্যিই খুব কঠিন হয়ে যায় যে সাধারণ নাগরিক অথবা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী মানুষ অথবা সাধারণ নাগরিক এবং জঙ্গির মধ্যে পার্থক্য খুঁজে বের করা। আমার ধারণা মতাদর্শিক শক্তির উপরে এটি নির্ভর করবে যে আপনার জঙ্গিবাদের বিস্তার ঘটবে কিনা, ওই মতাদর্শিক শক্তিটি কত স্ট্রং। সেই ক্ষেত্রে কিন্তু আজকে ধর্মকে যারা ব্যবহার করে জঙ্গিবাদের বিস্তার ঘটাতে চাচ্ছেন এবং এক ধরনের বঞ্চনার কথা ছড়াতে চাচ্ছেন যে আমাদের শাসনতন্ত্রে আমাদের কোনো ভূমিকা নাই, আমাদের কথা আইন প্রণেতারা শুনছেন না, প্রচলিত রাজনীতি আমাদেরকে জায়গা দিচ্ছে না, এটি কিন্তু সাংঘাতিক মাপের একটি বড় মাপের মতাদর্শিক বিভ্রান্তি ছড়ানোর সুযোগ। যেখানে আপনি বাংলাদেশের সংবিধানকে না মেনে এক ধরনের কোরআনী আইন অথবা ইসলামের শাসনের কথা বলছেন, যেটি হয়তো বাস্তবসম্মত যায়, যেটি হয়তো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাপকাঠিতে পড়ে না। অতএব মতাদর্শিক ব্যাপারটাকে খেয়াল করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার ওই ব্রিডিং গ্রাউন্ড আছে কিনা, আপনি যে মতাদর্শিক শক্তিটাকে কোথায় বিস্তার ঘটাচ্ছেন, আপনার কোনো ফিজিক্যাল গ্রাউন্ড আছে কিনা, আপনার সেরকম রাজনৈতিক পরিবেশ আছে কিনা, সামাজিক পরিবেশ আছে কিনা, অর্থনৈতিক পরিবেশ আছে কিনা, সাংস্কৃতিক পরিবেশ আছে কিনা। বাংলাদেশে কিন্তু এই সবগুলো পরিবেশে আছে। কাজে আমাদের খুব বেশি আমাদের দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। বা আমি একটু আগে বলেছিলাম বাংলাদেশে তার রাজনৈতিক পরিবেশ আছে। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, তারা বড় মাপের অদায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন অতীতে, এমনকি এখনো দিচ্ছেন। তারা ভোটের আগে এমন সব কর্মকাণ্ড করেন, নিজেরাও হজটজ করে আসেন এবং এমনভাবে পোস্টার ছাপান দেখে মনে হয় দেশে এক ধরনের ধর্মীয় ভোট অনুষ্ঠিত হচ্ছে। তারা বেশি করেন যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলতে শুনি। কেন শুনি? কারণ তাদের নিজেদের এক ধরনের ইনসিকিউরিটি থেকে তারা এটি করেন। এক ধরনের মজমা জমিয়ে বাংলাদেশে রাজনীতি করার একটা ইতিহাস রয়েছে। হ্যাঁ, কিছু কিছু দলকে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি যে তারা ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতি করেন। তাদের নিয়ে আমার কোনো বিতর্ক নাই, তারা তো চিহ্নিত শক্তি, তাদেরকে আপনি দিনের আলোতে দেখতে পান। কিন্তু অচিহ্নিত শক্তি যারা সুপ্তভাবে, যারা আত্মপ্রত্যয়ের অভাবে ভুগে রাজনীতির খেলা খেলে নির্বাচনে বিজয়ী হতে চান, এবং তাদের কাছে আমরা কি আশা করব? তার মানে হচ্ছে যে বাংলাদেশে ওই ব্রিডিং গ্রাউন্ডটা রয়েছে যেখানে ধর্মীয় জঙ্গিবাদের বিস্তার হতে পারে, রাজনৈতিক গ্রাউন্ড। এবার আপনি তার এই শিক্ষার দিকে তাকান। বাংলাদেশের অশিক্ষা এবং আমাদের যত পার্সেন্টেজ লোক অশিক্ষায় এখনো রয়েছে, তাতে একটা বড় রকমের দুশ্চিন্তা রয়ে গেছে। যে কোনো মানুষকে আপনি প্রভাবিত করতে পারেন খুব সহজে, সেটি যদি আবার ধর্মের কারণে করেন আরো জোরালো হয়ে ওঠে। এবার সামাজিকভাবে আপনি দেখুন, যে পরিমাণ দারিদ্র্যসীমার নিচে যে পরিমাণ মানুষ বাস করে, যার একটি নিশ্চিত 3 বেলা খাবারের যোগান এই রাষ্ট্র দিতে পারেনি, যাকে একটি স্কুলে পাঠানোর ক্ষমতা আমাদের এখনো হয়নি, এবং যাকে আমরা এখনো নাগরিক হিসেবে স্বীকার করছি না, এই বঞ্চনার কথা সে আসলে যার ভোট নিচ্ছে এবং 10 টাকা করে কিনি, সময়ে সময়ে হয়তো এটি 100 টাকায় রূপান্তরিত হয়েছে। আমাদের কোনো অপরাধ বোধ কাজ করে না ওই ভোটটি কিনতে গিয়ে, কেননা নির্বাচনে আমাদের বিজয়ী হতেই হবে, ক্ষমতায় আমাদের যেতেই হবে। এই যে বেপরোয়া মনোভাব, এই দায়িত্বশীলতা আমরা তাদের কাছে আশা করি যারা সবচেয়ে অদায়িত্বশীলতা পরিচয় দেন। আপনি দেখুন, রাজনীতির কথা আমি একটু বেশি করে বলছি। রাজনীতি যদি ঠিক না হয়, ভালো রাজনীতি যদি না হয়, দায়িত্বশীল রাজনীতি যদি না হয়, আপনি পুলিশ মিলিটারি ব্যবহার করে জঙ্গিবাদ দমন যে খুব বেশি দীর্ঘস্থায়ী না, এটা কিন্তু আমরা দেখেছি। কেননা আপনাকে, এটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর একটা অ্যাপ্রোচ রয়েছে, আমরা অনেক সময় বিতর্কও করি।
ওই অ্যাপ্রোচটা কি দীর্ঘস্থায়ী কোনো সমাধান দেয় কিনা। আমার ব্যক্তিগত ধারণা সাময়িক সমাধান এটি দিবে, কিন্তু এটি আশা করাও ঠিক না যে নিরাপত্তার চাদরে ঢেকে আপনি জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করবেন। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে সাংস্কৃতিকভাবে আগাতে হবে, কালচারালি মোকাবেলা করতে হবে। তার যে মতাদর্শের বিস্তার ঘটাচ্ছে তার বিপক্ষে আপনার কি বক্তব্য রয়েছে, তাকে আপনার শিক্ষার দিক থেকে মোকাবেলা করতে হবে, সামাজিক বৈষম্যের দিক থেকে মোকাবেলা করতে হবে। নালে যেটি হবে যে আপনি একটা স্বল্পস্থায়ী সমাধান দিবেন, চমক তৈরি করা হবে। আমরা খুব প্রশাসনিক কর্মকাণ্ড দেখব, বিভিন্ন ধরনের তৎপরতা দেখব, পত্রিকাতে বড় বড় ছবি ছাপা হবে, কিন্তু ওই যে বঞ্চিত মানুষটির যে গল্প অথবা ওই বঞ্চিত মানুষটির যে হতাশা, তাকে আপনি কি দিয়ে ট্যাকেল করবেন? তাকে তো আপনার বলতে হবে যে এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক রাষ্ট্র তার সমানভাবে স্বীকৃতি দিচ্ছে, তাদেরকে সুযোগ দিচ্ছে এবং তাদেরকে মেনে নিচ্ছে। এটি আমি আজকে বলছি যে দেখুন, আপনি যদি অর্থনৈতিক বৈষম্য দেন, তারপরে যদি সামাজিক বঞ্চনা থাকে তার মধ্যে, তার যদি মনে হয় সে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তার যদি মনে হয় সে ধর্মীয় কারণে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক মনে হচ্ছে না, পার্বত্য চট্টগ্রামে কোনো একজন আদিবাসীর যদি মনে হয় যে সাংস্কৃতিক কারণে মূল জনস্রোতের সাথে সে মিশতে পারছে না, এটিকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? এই জন্য আমরা বলছি যে গণতন্ত্র কেন জরুরি। গণতন্ত্রে আমরা আশা করি সবার এক ধরনের ন্যায় বিচারের নিশ্চয়তা হবে, সুশাসনের ভেতর দিয়ে আমরা আশা করি এই যে অনিয়মগুলা, এই যে রাজনীতিতে যে অদায়িত্বশীলতাগুলো, সেগুলো থেকে বাংলাদেশ মুক্ত হবে। কাজে আমরা অনেক সময় রাজনীতিবিদদেরকে এমন করে কথা বলতে শুনি জঙ্গিবাদ অথবা সাম্প্রদায়িকতার ব্যাপারে, সেই কথাগুলো তারা বেশি বলেন যেটি তাদের দলীয় স্বার্থে যায়, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্য জরুরি যে কথাগুলো, সেই কথাগুলো সাধারণত তারা বলেন না। ছোট্ট একটা বিরতির পরে যাবো ডক্টর আশিকুর রহমান আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর ফিরে আসবো আজকের এই আলোচনায়।